শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, মন্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ মিলনের। দেশ এগিয়ে নিতে তরুণদের অংশগ্রহণে আশার আলো দেখছেন প্রধানমন্ত্রী, সবসময় পাশে থাকার আশ্বাস। বন্যায় আক্রান্ত ৬ লাখেরও বেশি পরিবার, ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে পুরো খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে কটূক্তির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে অনেকটাই অচল হয়ে পড়ে ঢাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে সড়ক অবরোধ না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ছাত্রদল, আর শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যার মধ্যেই চলছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল ও কঠিন প্রশ্নপত্রের অভিযোগ। সব মিলিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নেমে আসে রাজপথে। উনি ঘুমেতে উঠে দেখছে পানি, উনি কি আগে জানতো না? আবহাওয়া অফিস কোনাকে বলে নাই যে পানি উঠবে বা বৃষ্টি পড়বে? সে তো চাইলে আমাদের পরীক্ষাটা স্থগিত করতে পারতো। তার জাস্ট ইগোর লেগে এতগুলো পোলাপানের জীবন ধ্বংস করতেছে সে। তার এই জায়গায় থাকার কোনো যোগ্যতা নাই। একমাত্র দাবি দফা এক, দাবি এক, তার পদত্যাগ। উনি শিক্ষামন্ত্রী হইয়া, উনি এত শিক্ষিত একজন হইয়া, আমাদের গুরুজন হইয়া উনি কিভাবে এই কথা বলে? আমরা ফার্মের মুরগি। মানে 24 সালের কথা মনে নাই, রাজনীতি রাজাকার বলার কারণে পুরো গভর্নমেন্ট উল্টা ফেলছে দেশের, আর উনি শিক্ষামন্ত্রী এই কথাটা কিভাবে বললো? 3 দফা দাবিতে মঙ্গলবার বেলা 11টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে উত্তরার বিএনএস টাওয়ার ও ইসিবি চত্বর এলাকায়। শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রভাব পড়ে পুরো রাজধানীতে। ঢাকা ময়মনসিংহ সড়কের কুড়িল ফ্লাইওভার পর্যন্ত ঠেকে যায় যানবাহনের দীর্ঘ সারি। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। শুধু রাজধানী নয়, বরিশাল, কুমিল্লা ও বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায়ও একই দাবিতে রাস্তায় নামে এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা, গত 13 জুলাই যারা অংশ নিতে পারেনি তাদের পুনরায় পরীক্ষা নেওয়া এবং আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পরীক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সরকারের আশ্বাসে আশ্বস্ত হতে পারছে না আন্দোলনকারীরা। সন্ধ্যার আগে সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পথে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। সেই বাধা পেরিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে নানা স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। আমাদের মূল দাবি যে শিক্ষামন্ত্রী আর একজন পদত্যাগ চাচ্ছি, কারণ আমরা একটা শিক্ষার্থী বান্ধব শিক্ষামন্ত্রী চাই। এবং তাছাড়া কালকের পরীক্ষা স্থগিত চাই আমরা আজকে রাতের মধ্যেই, এবং যদি তা করা না হয় আমরা সেই বিষয়ে কালকে অ্যালার্ট থাকবো এবং পরীক্ষার পরে আমরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার ঘোষণা দিলাম। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করা মন্তব্যের কারণে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যদি কোনো কেন্দ্রে শিক্ষার্থীদের সমস্যা হয়ে থাকে, প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়। এতে পরীক্ষা হলে যেতে তাদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। এত কিছুর পরও দুঃখ প্রকাশ না করে শিক্ষামন্ত্রী তাদের নিয়ে বাজে মন্তব্য করেছেন বলে অভিযোগ তাদের। আমরা দাবি এক, কোনো পদত্যাগ চাই, এমন কোনো সম্মানজনক পর্যায়ে আমরা কোনো বেলনেস রাখতে চাই না। ফিজিক্স এবং অ্যাকাউন্টিং এর মতো গুরুত্বপূর্ণ যেই 2টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যারা উপস্থিত হতে পারেনি তাদেরকে রি এক্সাম দিতে হবে। আপনারা দেখেছেন, গতকালকে আপনারা নিজেরা নিউজে দেখেছেন যে কোথায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, কিভাবে স্টুডেন্টরা আহত হয়েছে, শিক্ষার্থীদের বাবা মা, অভিভাবকরা কিভাবে ওনারা বেগ পাওয়া হয়েছে রাস্তাঘাটে, এটা তো আপনারা দেখেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি উঠে আসে জাতীয় সংসদে।
পদেও। প্রশ্ন উত্তর পর্বে একাধিক সংসদ সদস্য শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান বিষয়টি নিয়ে। উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। প্রয়োজন হলে তারা পরীক্ষা স্থগিত করতে পারত। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি, এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। আন্দোলন না করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পর্যালোচনা করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে, প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। আমরা মনে করি এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করেছেন। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। তিনি দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য এখানে আর বলার কিছু নেই। কিন্তু এটা শুনে আমার মোটেই ভালো লাগেনি। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এইরকম কোনো মন্তব্য হওয়া উচিত নয়। শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থ বিজ্ঞানের 6 ও 7 নম্বর দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে শিক্ষার্থীদের। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। চেষ্টা থাকলে তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তাই তরুণদের পাশে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অবহেলিত আইটি পার্কগুলোকে নতুন উদ্যোক্তাদের জন্য কাজের উপযোগী করে দেওয়ার কথাও জানান সরকার প্রধান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। আপনার এই ব্যস্ততম সূচির মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মতবিনিময়ের আয়োজন করে তথ্য ও প্রযুক্তি বিভাগ। 6 স্টার্টআপের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন উদ্ভাবনীতে অংশ নেওয়া তরুণদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান তাদের নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা। আমরা দেখেছি বিভিন্ন আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। 35টার মতন এই যে শুধু বিল্ডিং বানিয়ে রেখেছে, এগুলোকে আমরা এখন কাজে ব্যবহার করতে চাচ্ছি। এখানে আমরা ফ্যাসিলিটিগুলো গড়ে তুলতে চাইছি। এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো। পরিবর্তনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ আশা জাগায় বলেও জানান সরকার প্রধান। আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, কারণ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহারে সরকার নজর রাখছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে চলমান বন্যায় 6 লাখেরও বেশি পরিবার আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের জরুরি ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সামগ্রিক ক্ষতি নিরূপণ করে পুনর্বাসনের কাজ চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ বন্যা কবলিত এলাকায় পানি কমতে শুরু করেছে, তবে বেড়ে চলেছে পানিবাহিত রোগ। চট্টগ্রাম ও সিলেট বিভাগের 6 লাখেরও বেশি পরিবার এই বন্যায় আক্রান্ত হয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মঙ্গলবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সরকারের একাধিক মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতির বিভিন্ন তথ্য তুলে ধরেন। 8টি জেলা বন্যায় কবলিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তা ত্রাণ ভান্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। এ সময় বন্যা পরবর্তী বীজতলা তৈরি, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা বিতরণ করার পাশাপাশি গবাদি পশুর জন্য খাদ্য সামগ্রী বিতরণের কথা জানান কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। এই সময়ে এই বন্যার কারণে আমাদের ধানের বীজ ওই এলাকায় অলমোস্ট নেই, ধানের বীজ আর নাই, ডুবে গেছে। কারণ এই চারাগুলি একেবারে ছোট ছোট থাকে। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। যদিও উত্তরবঙ্গে বহমান বিভিন্ন নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরও পানি সম্পদ প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন আগামী 2-1 দিনের মধ্যে বন্যার পানি নেমে যাবে। আশা করি আমরা 2-1 দিনের ভিতরে আমাদের এই যে পানির যে বিপদসীমার উপরে যে প্রবাহিত হচ্ছে সেটাও ইনশাল্লাহ নেমে যাবে। বাঁধগুলো পুনর্নির্মাণ এবং আমাদের বিশেষ করে পুনর্নির্মাণের পাশাপাশি সেখানে আমাদের এই বাস্তবতা নিরিখে আমাদের যে সবগুলো করণীয় দরকার, বিশেষ এমার্জেন্সি ভিত্তিতে আমাদের জরুরি ভিত্তিতে কিছু কাজ থাকে, সেই কাজগুলো আমরা করার নির্দেশনা দিয়েছি। বন্যা শেষ হলে মন্ত্রণালয় ভিত্তিক পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে বলেও জানান দুর্যোগ মন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এদিকে উত্তরাঞ্চলের কিছু নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নিচু এলাকা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 2 দিন বৃষ্টি না হওয়ায় কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী। বন্যার পানি নামতে দেরি হওয়ায় এখনও অনেক গ্রাম পানিতে ডুবে আছে। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসন করবে সরকার। শুধু খাবার পৌঁছে দেওয়া নয়, পুনর্বাসন যে কার্যক্রম, গৃহ নির্মাণ সামগ্রী দিয়ে তার ঘর বাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত সেটা মেরামতের সহায়তা করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সকল স্থাপনা কত দ্রুত সমাধান করে স্বাভাবিক জীবনে তাদেরকে ফেরত আনতে পারে, এই ব্যাপারে আমাদের লক্ষ্য আছে। বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। তবে পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। বিশুদ্ধ পানির সংকট এবং ডায়রিয়া, জ্বর ও চর্মরোগ সহ বিভিন্ন রোগের আশঙ্কা দেখা দিয়েছে। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে নিচু এলাকা থেকে পানি পুরোপুরি সরে যেতে আরও কয়েকদিন সময় লাগবে। ফলে অনেক পরিবার এখনও নিজ ঘরে ফিরতে পারেনি। গত 24 ঘন্টায় রাঙামাটিতে বৃষ্টিপাত না হওয়ায় বাঘাইছড়ির বন্যা পরিস্থিতি আর উন্নতি হয়েছে। ইতোমধ্যে বেশিরভাগ গ্রাম থেকে পানি নেমে গেছে। তবে বরকলের কিছু গ্রামে বন্যার অবনতি হয়েছে। দুর্গম এলাকায় মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ আরও কয়েকটি বেসরকারি সংগঠন। হবিগঞ্জে বন্যার পানি নামতে শুরু করায় ধীরে ধীরে নিজ বাড়িতে ফিরছেন দুর্গত এলাকার বাসিন্দারা। তবে ঘরে ফিরেই তাদের দেখতে হচ্ছে ক্ষয়ক্ষতির নির্মম চিত্র। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বেড়েছে। এর ফলে প্লাবিত হচ্ছে নিচু এলাকা ও চরাঞ্চল। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমলেও জলমগ্ন হতে শুরু করেছে নিচু এলাকা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার যে কোনো মূল্যে হতেই হবে জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিচারের সময় যেন অবিচার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
রাতে সংসদে জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে জনগণ কাউকে মাফ করবে না। কিছু মিডিয়া স্বৈরাচারকে আরও ভয়ঙ্কর দানবে পরিণত করতে সাহায্য করেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, কোন শক্তির বলে তারা এটা করেছে জাতি জানতে চায়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আলোচনায় অংশ নিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে। কমিটিতে না এসে ওয়াকআউট করে বিরোধী দল সরকারকে অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, এখনও সময় আছে, বিরোধী দল যখনই কমিটিতে আসতে চাইবে সরকার স্বাগত জানাবে। আগামী 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়, বিচারটা যেন ন্যায় বিচারই হয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে, উই আর প্রাউড অফ দেম। তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে মুখ দিয়ে একটা কথা বের করার জন্য। আলহামদুলিল্লাহ, তারা কারো কাছে মাথা নত করেননি। কিছু মিডিয়া, সবাই নয় তবে বেশিরভাগ, সেই সময় স্বৈরাচারকে ভয়ঙ্কর স্বৈরাচার হইতে সাহায্য করেছিল। তারা এখন আবার পানি গুলা করার জন্য ময়দানে নেমে পড়েছে। তারা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলছে। কোন শক্তির বলে তারা এটা করে আমরা জানতে চাই সরকারের কাছে। আমরা এই সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এবং আমরা ভবিষ্যতে যাতে এই দেশে কোনোদিন ফেসিবাদ এবং ফেসিবাদী কোনো উৎপত্তি না হয়, উৎপাদ না হয়, পার্লামেন্টারি ফুয়ারার সৃষ্টি না হয়, সেজন্য আমরা এমন সংবিধান সংশোধন করতে চাই যে এই সংবিধানটা সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা উচিত। কিন্তু আপনারা সহযোগিতা করলেন না। এখনো উন্মুক্ত আছে 5টা আসন, সদস্য সংখ্যা আপনাদের জন্য নির্ধারিত আছে। আপনারা যদি কখনো মনে করেন এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, তাহলে আপনারা এই গণতান্ত্রিক চর্চা হিসেবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম জানাব। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ছাত্রলীগের এক নেতার মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছে অপর 4 আসামি। তবে এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে বাদী বিবাদী দুপক্ষই। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। আলোচিত ধর্ষণ ঘটনার প্রায় 5 বছর পর রায় ঘোষণার দিন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয় 8 আসামিকে। এ সময় আদালত চত্বরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পরে আসামি ও উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার। রায়ে প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর প্রমাণ না পাওয়ায় আইনুদ্দিন আইনুল, মিসবাউল ইসলাম রাজন, রবিউল এবং মাহফুজুর রহমানকে খালাস দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত ও খালাস আসামিদের সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। রায়ের পর অসন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা, আর আংশিক সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা খালাস 4 আসামির শাস্তি চেয়ে আপিল করার কথা জানান। বিজ্ঞ বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন, সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। যে 4 জনকে খালাস করেছেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে এটা আবার ওই যে আপিলের একটা চেষ্টা করব কাগজপত্র পাওয়ার পরে, যাতে তারা আইনের আওতায় আসে। এই মামলায় কোনো এভিডেন্সই ছিল না, কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। আমরা সংক্ষুব্ধ, এই রায়ে আমরা সন্তুষ্ট নয়। 2020 সালের 25 সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সাথে প্রাইভেট কারে ঘুরতে বেরিয়েছিলেন 20 বছরের নববিবাহিতা ওই তরুণী। সিলেট নগরীর টিলাগড় এলাকায় এমসি কলেজের প্রধান ফটকের সামনে থেকে অস্ত্রের মুখে তাদের নিয়ে যাওয়া হয় বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসে। সেখানে গাড়ির ভেতর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই তরুণী। ছাত্রাবাস থেকে বেরিয়ে তরুণীর স্বামী পুলিশকে জানালেও অভিযুক্তরা ছাত্রলীগের কর্মী হওয়ায় প্রথমে ছাত্রাবাসে প্রবেশে গড়িমসি করে পুলিশ। এই সুযোগে পালিয়ে যায় ধর্ষকরা। পরে ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠলে 3 দিনের মধ্যে 6 আসামি ও সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণে 4 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আরিফুল নামে একজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল 1 নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান 17,000 টাকার বিনিময়ে সড়ক কেটে ওই বাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার চুক্তি হয়েছিল। এই কাজে অগ্রিম 2,000 টাকা দেওয়া হয়। পরে স্থানীয় এক গ্যাস ঠিকাদারের মাধ্যমে কয়েকজন শ্রমিক নিয়ে গভীর রাতে কাজ শুরু করা হয়। এ সময় বিস্ফোরণে 4 শ্রমিক দগ্ধ হন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল। সকালে রাজধানীর বড় মগবাজারে স্কুলটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক অবকাঠামো, প্রযুক্তি নির্ভর পাঠদান ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে পরিচালিত হবে ইংরেজি মাধ্যমের এই শিক্ষা প্রতিষ্ঠান। নিরাপদ ও শিশু কেন্দ্রিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করবে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি, স্কুলের প্রিন্সিপাল ও কেআরএক্স ইউনিভার্সিটির উপাচার্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ওয়ান ব্যাগ পিএলসির 27তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতন কর্মসূচি। রোগটি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগের কথা জানায় ব্যাংকের কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান সহ থ্যালাসেমিয়ার প্রকোপ কমিয়ে আনতে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা। এ সময় ওয়ান ব্যাংক পিএলসির চেয়ারম্যান ASM শহীদুল্লাহ খান, ব্যবস্থাপনা পরিচালক মোহিত রহমান, থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি দল সহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, এই বিশেষ উদ্যোগটি সেবার পাশাপাশি সমাজের টেকসই উন্নয়নে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায়, ভ্যাট সহ সোনার দাম ভরিতে সর্বোচ্চ 2,158 টাকা পর্যন্ত কমানো হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে। নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,19,808 টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল 2,21,966 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম 2,09,894 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে 1,80,267 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম 1,47,316 টাকা। চুরি হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের তার। প্রাথমিকভাবে জানা গিয়েছিল চুরি হওয়া তারের আনুমানিক মূল্য 30 লাখ টাকা, কিন্তু সকালে ঢাকা থেকে বিসিবির একটি দল গিয়ে পর্যবেক্ষণ করে জানায় চুরি যাওয়া তারের মূল্য 1,35,000 টাকার কাছাকাছি। 11 জুলাই দিবাগত রাতে এই চুরির ঘটনার পর মঙ্গলবার সিলেটে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করে বিসিবি। বিমানবন্দর থানার আওতাধীন তারা সবাই মিলেই এই যে কারা এই অল্প তার যতটুকু হোক চুরি করেছে সেই চোরকে পাকড়ানোর জন্য তারা কাজ করছে। আশা করি খুব তাড়াতাড়ি এই ক্রিমিনালসগুলোকে ফাইন্ড আউট করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, মন্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ মিলনের। দেশ এগিয়ে নিতে তরুণদের অংশগ্রহণে আশার আলো দেখছেন প্রধানমন্ত্রী, সব সময় পাশে থাকার আশ্বাস। বন্যায় আক্রান্ত 6 লাখেরও বেশি পরিবার, ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।